চলে এসেছি আমার সংসার গল্পের তৃতীয় খণ্ড নিয়ে। এই গল্পের যারা যারা এখন পর্যন্ত প্রথম এবং দ্বিতীয় খণ্ড দেখোনি, এখনই গিয়ে দেখে এসো। কেননা এই গল্পের প্রথম এবং দ্বিতীয় পর্ব না শুনলে তোমরা হয়তো এই গল্পের কিছুই বুঝবে না। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার সংসার গল্পের তৃতীয় খণ্ডে। আমি সেই সিসিটিভি ক্যামেরাটা সুমাইয়ার ঘরে সেট করে যেই না বের হব, অমনি সুমাইয়ার সাথে আমার ধাক্কা লাগলো। তখনই সুমাইয়া আমাকে বলল, আরে ভাবি, তুমি এখানে কি করছো? আমি তখন বললাম, এটা আমার বাড়ি, আমার যেখানে ইচ্ছা সেখানে যাব, তোকে জিজ্ঞেস করে যেতে হবে? এরপর আমি পাশ কাটিয়ে চলে আসি। সুমাইয়ার বিষয়টা সন্দেহ লাগলো, তাই ওর মায়ের কাছে চলে গেল এবং আমার বিষয়টা বলল। সুমাইয়ার মা তখন বলল, এই কিছুই করতে পারবে না, আমাদের চিন্তা করিস না, ওদের স্বামী স্ত্রীর মধ্যেই একটা ভেজাল লাগিয়ে দিয়েছি। এখন তুই শুধু অপেক্ষা কর, সুমনকে এই বাড়ি থেকে বের করে দিবি, আর এই বাড়িতে রাজ করব তুই আর আমি। এই কালনাগিনীকে বের করে সুমনের সাথে তোর বিয়ে দিয়ে দিব, যাতে আরো পাকাপোক্ত ভাবে এই বাড়ির মালিক হতে পারি। বুঝতে পেরেছিস তো সবকিছু? ইস মা, তোমার মাথায় যে এত বুদ্ধি, আগে জানতাম না। কিন্তু মা, আমি তো অন্য একটা ছেলেকে ভালোবাসি, সুমন ভাইয়াকে তো আমি ভাইয়ার চোখে দেখি। আরে রাখতো ভাইয়া, আর ওসব প্রেম টেম বাদ দে, মানে প্রেম করবি কর, গোপনে কর, সুমন যাতে না জানতে পারে। সুমনকে ফাঁসাবো শুধু ওর টাকা পয়সায় বাড়ি ঘরের জন্য। যখন সবকিছু তোর নামে লিখে নিবি, এরপরে সুমনকেও ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিব। আর শুন, এখন থেকে ভাইয়া ভাইয়া বাদ দে, যত পারবি ওর কাছে গিয়ে ঘেঁষার চেষ্টা করবি, কাছে গিয়ে সুন্দর করে কথা বলবি, যাতে তোর প্রতি ও দুর্বল হয়ে যায়। ঠিক আছে মা, তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। তুই যদি বিয়ের পর পরে একটা বাচ্চা নিয়ে নিতে পারিস, তাহলে তো তোর কপালে সুখ আর সুখ। বাচ্চার দোহাই দিয়ে ওই সম্পত্তি নিয়ে নেওয়া যাবে। এমনিতেও তো ওই ডাইনির বাচ্চা হচ্ছে না, একটা বাচ্চা হলে সুমন তোর থেকে মুখ ফিরাতেই পারবে না। মা, তুমি যেগুলো কি বলছো আমার খুব লজ্জা করছে। এত লজ্জা পেতে হবে না, ঘরে চলে যা, সন্ধ্যায় সুমন আসবে। সুমন আসার আগে সুন্দর করে সেজে গুজে বসে থাকবি। আমার কালো শাড়িটা আছে না, ওইটা পরিস, ওইটা অনেক সুন্দর লাগবে তো। কিন্তু মা, আমি এভাবে শাড়ি পরে সাজুগুজু করে থাকলে চৈতি যদি কিছু বলে, ও আবার কি বলবে? ও তো জ্বলে পুড়ে মরবে। আর এটাই তো আমাদের কাজ, ওকে যত জ্বালাবো ও ততই বাড়ি থেকে বের হয়ে যাবে। ঠিক আছে মা, তুমি এখনই আমাকে শাড়িটা বের করে দাও, আমি একটু কিছু মেকআপ টিউটোরিয়াল দেখি। ওইদিকে আমি ঘরে বসে ফোনের মধ্যে সবকিছুই দেখছি। সন্ধ্যায় সুমন চলে এলো। আমি আজ ঠিক করেছি সুমনের সাথে আমার যে দূরত্ব তৈরি হয়েছে সেটাকে মেটানোর চেষ্টা করব। কেননা ওর আর আমার মাঝে দূরত্ব হলে শত্রুরা আরো সুযোগ পাবে। তাই আমি হালকা একটু সাজুগুজু করে নিলাম সুমনের জন্য। ওইদিকে সুমাইয়া শাড়ি পরে সাজুগুজু করে ভূত সেজে বসে আছে। সুমন যেই কলিং বেল বাজালো, আমি যাব খুলতে দরজা, কিন্তু তখনই পেছন থেকে এক ধাক্কা দিয়ে সরিয়ে সুমাইয়া গিয়ে দরজা খুললো। সুমন সুমাইয়াকে দেখে চোখ সরাতে পারলো না, এক নজরে ওর দিকে তাকিয়ে আছে। শাড়িটা এমন ভাবে পরেছে যে পেট বের হয়ে আছে। সুমাইয়াকে এভাবে শাড়ি পরা অবস্থায় দেখে আমার মাথায় রক্ত গরম হয়ে গেল। সুমন তখন বলল, কি রে সুমাইয়া, তুই শাড়ি পরেছিস? হ্যাঁ, তোমার জন্যই তো পরেছি। ওদের এসব মাখো মাখো কথা শুনে রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। আমি চিৎকার করে বললাম, তোর সাহস তো কম না, তুই আমাকে ধাক্কা দিয়ে দরজা খুললি, আর তুই শাড়ি পরেছিস কেন? তাও আবার কি অবস্থায় শাড়ি পরেছিস? ফালতু মেয়ে কোথাকার, এক্ষুনি তোর ঘরে যা। সুমন তখন আমাকে থামিয়ে দিয়ে বলল, একদম চুপ, একটা কথা বললে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিব। আমি সুমনের মুখে এই কথা শুনে রীতিমতো স্তব্ধ হয়ে গেলাম। ও আমাকে বলল ঘর থেকে বের করে দিবে। আমি আর ওর দিকে তাকাতে পারলাম না, চোখ দিয়ে পানি পড়ে গেল। ইদানিং সুমনের কথাবার্তা এক একটা সুইয়ের মতো বিঁধছে আমার হৃদয়। এই ব্যথা আমার আল্লাহ ছাড়া আর কেউ বুঝবে না। আমি আর কোনো কথা না বলে চোখ মুছে ঘরে চলে এলাম। ঘরে এসে কাঁদতে শুরু করলাম। ওই রুম থেকে সবার হাসাহাসি শব্দ আসছে এই রুমে। আমি তখন ফোন বের করলাম। সিসিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছে সুমাইয়া সুমনের খুব ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে ওকে পানি খাইয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে আমি আমার ফোন রেখে দৌড়ে এলাম ডাইনিং রুমে। এসে আমি বললাম, সুমন, তোমার সাথে আমার কথা আছে, তুমি একটু বেডরুমে আসো। সুমন তখন বলল, তোমার সাথে আমার কোনো কথা নেই, আমার সাথে কোনো কথা বলবে না। এই অসহায় মানুষগুলোর উপর অনেক নির্যাতন করেছো, তোমাকে আমার স্ত্রী বলতেও লজ্জা হয়। তোমাকে নিয়ে এতগুলো বছর সংসার করলাম, অথচ তোমার ভেতরের মুখোশটাই দেখতে পেলাম না। তুমি যে কতটা নিষ্ঠুর সেটা আমি বুঝিনি। সব ঠিক আছে, সব প্রশ্নের উত্তর দিব, তুমি এখনই বেডরুমে আসো, তোমার সাথে আমার কথা আছে। এরপর সুমন উঠে আসতে যাবে, ঠিক ওই মুহূর্তে সুমাইয়া ইচ্ছা করে ওর শার্টের উপর পানি ফেলে দিল। সরি সরি সরি, আমি না দেখিনি, আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। সুমাইয়ার মা তখন মুচকি হেসে বলল, তাড়াতাড়ি পরিষ্কার কর। আমি সুমনের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছি। সুমন বুঝতে পারলো আমি ভীষণ রেগে আছি। সুমন তখন ঝুমের কাছে না গিয়ে সোজা আমার সাথে বেডরুমে আসলো। আমি তখন সুমনকে বললাম, দেখো সুমন, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি সবকিছুর জন্য মাফ করে দাও। নিজের অজান্তে যে
এত বড় ভুল হয়ে যাবে আমি কখনো বুঝতেও পারিনি। সুমন তখন কিছুটা নরম হলো। আসলে যে ডাইনি দুটো আমার ঘরে এসে জুটেছে, আমার স্বামী শক্ত না থাকলে তাদেরকে কখনোই বের করতে পারবো না, যতই প্রুফ দেখাই না কেন। আর সত্যি বলতে হাতে ওইরকম প্রুফ নেই। এখন পর্যন্ত ওদের কোনো কুকীর্তি আমি আমার ফোনে রেকর্ড করতে পারিনি। আগে প্রমাণগুলো সব একত্রে করতে হবে, তারপরে সুমনকে দেখাবো। সুমন তখন নিজেই এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। এখন আমি ওদের সাথে ওদের খেলাই খেলবো। সুমনের সামনে যেভাবে আমার সাথে ভালো সাজার নাটক করেছিল, এখন থেকে সুমনের সামনে আমিও ঠিক তাদের সাথে ভালো সাজার নাটক করব। সুমন তখন আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, ঠিক আছে চৈতি, আমি তোমার কাছ থেকে এরকমটাই আশা করেছিলাম। আমি জানতাম তুমি কখনোই এরকম নির্দয় হতে পারবে না। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক। আমি অনেক খুশি হয়েছি। আর আমি তোমাকে এমনিতেও বলতাম আমি আমার মামি এবং সুমাইয়াকে অন্য কোথাও চলে যেতে বলবো, দরকার পড়লে আমি তাদের সব খরচ বহন করব। কিন্তু বিশ্বাস করো, আমিও চাই না যে আমাদের সংসারে অশান্তি হোক। সুমনের এই কথা শুনে আমি আর কান্না ধরে রাখতে পারলাম না। ওকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। সাথে সাথে আমাদের দরজায় কেউ টোকা দিচ্ছে। এটা সুমাইয়ার কাজ। সুমন গিয়ে দরজা খুললো। কি করছো তোমরা? এতক্ষণ ধরে দরজা আটকে কথা বলছিলাম। তুই এখানে কি করছিস? আসলে আমি তোমার শার্টটা চেঞ্জ করে দিতে এসেছি। তোমার শার্টে তো পানি পড়ে গিয়েছিল, তাই তোমার যদি ঠান্ডা লেগে যায় তাই। সুমন তখন বলল, তোর চিন্তা করতে হবে না, চৈতি আমার শার্ট চেঞ্জ করে দিবে। মুহূর্তের মাঝে সুমাইয়ার মুখটা কালো হয়ে গেল এবং সে ওখান থেকে চলে গেল। আমি মনে মনে আল্লাহকে শুকরিয়া জানাচ্ছিলাম। আল্লাহ আমার মুখের দিকে তাকিয়েছেন, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। যাই হোক, আমার স্বামী আমার পক্ষে আছে। এখন ওই মা মেয়েকে দেখে নিব আমি। সেই রাতে সুমনের সাথে আমার খুব ভালো সময় কাটলো। আমাদের মাঝে যে দূরত্বটা হয়েছিল সেটা কেটে গেছে। সুমন এখন আমাকে খুব ভালোবাসছে আগের মতো। সকালবেলা সুমন কাজে চলে গেল। আমি এবার আমার খেলা শুরু করলাম। খালাকে আগে থেকেই শিখিয়ে দিয়েছিলাম যা করার তাই করবে। সুমন কাজে চলে যাওয়ার পর খালা মামি শাশুড়ির ঘরে গেল এবং তাদের ময়লা কাপড়গুলো খালা মামি শাশুড়ির মুখে উড়িয়ে মেরে বলল, এখন থেকে তোর কাপড় তুই ধুবি, শয়তান মহিলা। এই কথা শুনে আমার মামি শাশুড়ি প্রচন্ড ক্ষেপে গেলেন। সাথে সাথে খালাকে তেড়ে আসলেন মারার জন্য, এমনকি তাকে একটা ঘুষি মেরে বসেন। আমার কাজ ছিল এই অংশটুকু ভিডিও রেকর্ড করা। ভিডিও অফ করে আমি সোজা গেলাম সেই মহিলার কাছে এবং গিয়ে তার হাত মোচড়ে ধরে বললাম, হাতটা কি অনেক বড় হয়ে গেছে? একদম ভেঙে ফেলবো। শয়তান ডাইনি একটা, তোকে বাড়ি থেকে কি করে বের করতে হয় আমি খুব ভালো করেই জানি। চিৎকার চেঁচামেচির শব্দে সুমাইয়ার ঘুম ভেঙে গেল। দৌড়ে এলো এই ঘরে এবং আবারও আগের মতো রেকর্ড করতে শুরু করলো। খালা দেখলেন এবং সাথে সাথে ওর ফোন হাত থেকে নিয়ে নিলেন। আমি তখন ওর হাত থেকে ফোনটা নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলি। সাথে সাথে ওই ছোট ডাইনির চুল ধরে বললাম, কাল রাতে দেখেছি কিভাবে পেট বের করে আমার স্বামীর সামনে দেখাচ্ছিলি। তুই কি ভেবেছিস তুই একটা নষ্টা মেয়ে দেখে তুই যাকে এসব দেখিয়ে বেড়াবি সেও তোর সাথে নষ্টামি করবে? আজ আমি তোর পেট পুড়িয়ে দিব। তুই এখন পর্যন্ত আমাকে চিনতেই পারিসনি। আমি ভালোর ভালো খারাপের খারাপ। আমার সংসারে আগুন দিতে এসেছিলি, এখন তোদেরকে সেই আগুনে পুড়িয়ে মারবো। ওই মহিলা তখন চিৎকার করে বলতে লাগলো, যেভাবেই হোক সুমনকে ফোন কর, ওকে ডেকে আন, ওকে সবকিছু দেখাতে হবে। ও দেখলেই বিশ্বাস করবে, তাহলে এই ডাইনিকে ঘর থেকে বের করে দিবে। আমি তখন বললাম, তুই কাকে ডাইনি বলছিস? তুই নিজেই একটা ডাইনি আর তোর মেয়ে আরেকটা ডাইনি। আর এটা আমার বাড়ি, আমার বাড়ি থেকে তোদের দুইজনকে বের করবো। কার সাহস আছে আমার বাড়ি থেকে আমাকে বের করার? তোদের দুইটাকে পিটিয়ে মেরে ফেলবো। আমি তখন খালাকে বললাম, এই মহিলার হাত পা আর মুখ বেঁধে ফেলেন, ছোট ডাইনির ব্যবস্থা আমি করছি। এরপর সেই ছোট ডাইনিকে ইচ্ছে মতো কয়েকটা থাপ্পড় মারি। থাপ্পড় খেতে খেতে বলল, ভাবি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি তখন বললাম, তোর সবচেয়ে বড় ভুল হয়েছে এই ডাইনির গর্ভে জন্ম নেওয়া, যার কারণে তোকে কোনো ভালো শিক্ষা দিতে পারেনি। তোকে আজ থেকে আমি ভালো শিক্ষা দিব। ওইদিকে সেই ডাইনি মানে আমার মামি শাশুড়ি খুব চিৎকার করছে, কিন্তু কথা বের হচ্ছে না মুখ থেকে, মুখ তো বেঁধে ফেলেছে। আমি তখন আমার মামি শাশুড়িকে গিয়ে বললাম, সুমন কালকে কি বলেছে জানিস? বলেছে তোদেরকে এই বাড়ি থেকে বের করে দিবে, কারণ ও চায় না যে তোদের জন্য আমাদের সংসারে কোনো অশান্তি হোক। তাদের কিছুক্ষণ হেনস্থা করার পর তাদের মুখের বাঁধন, হাতের বাঁধন সবকিছুই খুলে দেওয়া হলো এবং আমি কড়াভাবে বললাম, এখনো সময় আছে, জিনিসপত্র গুছিয়ে নে, নয়তো পরবর্তীতে এমন ভাবে বাড়ি থেকে বের হবি যে তোদের জিনিসপত্র নেওয়ার সুযোগ পাবি না। এই বলে খালাকে নিয়ে বেডরুমে চলে আসলাম। খালার পিঠে প্রচন্ড ব্যথা পেয়েছে। ওই ডাইনিটা খালাকে পিঠে ঘুষি মেরেছে। আমি তখন খালাকে মলম লাগিয়ে দিলাম। আমি খালাকে বললাম, আপনি আমার পাশে থাকবেন তো? কি যে কন্যা আপা, আমিও চাই না এই ডাইনিগুলো
আপনার সংসারে থাকুক। এই ডাইনিগুলার লিগা আমার নিজেরও ভাল লাগতেছে না। ওরা বের হইলেই আমরা শান্তিতে থাকতে পারবো। এভাবে কেটে গেল সারাদিন। ওদের কোনো খাবার দাবার, কাপড় ধোয়া কোনো কিছুই করতে দিতাম না, খালাও করতো না। ওদের সবকিছু ওরাই করতো। অবশ্য আমি চাচ্ছিলাম ওরা নিজে থেকে বের হয়ে যাক, কিন্তু তাও যাচ্ছে না। ওই যে লোভ ঢুকে গেছে আমার এই বাড়ি ঘর সবকিছুর প্রতি। ওদের লোভ এমন ভাবে এসে বসেছে যেন এগুলো সব তার বাবার সম্পত্তি, যেন আমি দখল করে রেখেছি। কি একটা অবস্থা! কই আমি নিজের স্বামীকে নিয়ে সুখের সংসার করব? তা না, কোথা থেকে এই ডাইনি দুটো উড়ে এসে জুড়ে বসেছে। আসলে মানুষের ভালো করতে গেলে যা হয়, এদেরকে আশ্রয় দেওয়াটাই ভুল হয়েছিল। রাতের বেলা সুমন আসলো। ওইদিকে মা মেয়ে মুখে মেকআপ করছে। এমন ভাবে মেকআপ করেছে যেন গালে 5 আঙ্গুলের ছাপ বসে গেছে, এবং আমার সেই মামি শাশুড়ির গালেও ছাপ বসে গেছে। মানে আমি থাপ্পড় মেরেছি এই আর কি। সুমনকে বলবে যে আমরা ওকে মেরেছি। আমিও সিসিটিভি ক্যামেরা থেকে সবকিছু রেকর্ড করে নিলাম। আমার জন্য তো ভালোই হলো। সুমন আসলো। সুমাইয়া গিয়ে ভাঙা হাতের ছুতোয় দরজা খুললো। ও ভাইয়া, তুমি এসেছো? দেখো আমার চেহারার কি অবস্থা। মায়ের চেহারার দিকে একটু তাকাও। তোমার বউ আজকে আমাদেরকে খুব মেরেছে। এই কথা শুনে সুমন তো অবাক। কি বলছিস উল্টোপাল্টা কথাবার্তা? ও তো আমাকে বললো যে আর কোনো অশান্তি করবে না। না না, কোথাও ভুল হচ্ছে। না ভাইয়া, সত্যি কথা বলছি। এবার আমার মামি শাশুড়ি বলল, সত্যি বলছি বাবা, তোর বউ আজকে আমাদের দুজনকে খুব মেরেছে। কেন মেরেছে জানিস? একটু খাবার খেতে গিয়েছিলাম তাই। কি বলছো এইসব? খাবারের জন্য ও তোমাদের গায়ে হাত তুলবে? এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। সত্যি বলছি, দেখ আমার চেহারাটার কি অবস্থা। এক এক জায়গায় রক্ত জমে লাল হয়ে গেছে। আমি তখন সামনে গিয়ে হাততালি দিলাম এবং খালাকে বললাম, খালা আপনি তো সবকিছুই দেখেছিলেন। আমি কি ওদেরকে মেরেছিলাম? কি যে কন আপা, আপনি একটা নরম মনের মানুষ, আপনি কি কারো গায়ে হাত তুলতে পারেন? এরা মিথ্যা কথা কইতাছে আপনার এই ভাইয়ের চোখে খারাপ বানানোর লেখা। আমার মামি শাশুড়ি তখন খালাকে এক ধমক দিয়ে বলল, এই ছোট লোকের বেটি, তুই চুপ থাক, তোকে কে জিজ্ঞেস করেছে? সুমন তার মুখে খালাকে এত খারাপ ভাবে কথা বলায় একটু অবাক হয়ে তার দিকে তাকালো। সাথে সাথে আমার মামি শাশুড়ি ন্যাকা কান্না শুরু করলো। দেখ, রাগ হবে না। তোর বউ আমাকে মেরেছে, আমার মেয়েকেও মেরেছে, আর তোদের কাজের লোকটা ওর সাফাই গিয়ে মিথ্যে কথা বলছে, তাই আমি রাগে বলেছি। আমি তখন মামি শাশুড়িকে বললাম, ঠিক আছে, আমি যে আপনাদেরকে মেরেছি সেটার প্রমাণ দেখান। এর আগে আমার বলা কথাগুলো তো রেকর্ড করিয়ে সুমনকে শুনিয়েছিলেন, তাহলে আপনাদেরকে মেরেছি এটার কোনো রেকর্ড নেই? সুমাইয়া তখন কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া আমি রেকর্ড করছিলাম। ঠিক তখনই ভাবি আমার ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলেছে। তখন খালা বলল, ইস কি মিথ্যা কথা, আজকে তো আপার অনেক মাথা ব্যথা ছিল, ঘর থেকেই বের হয় নাই। সুমনের মাথা তখন ঘোরাচ্ছে, কার কথা বিশ্বাস করবে কার কথা বিশ্বাস করবে না কিছুই বুঝতে পারছে না। খালা তখন বলতে শুরু করলো, ভাইজান আপনি হ্যাগো কথা বিশ্বাস করেন না, হ্যাঁ মিথ্যা কথা কইতাছে। আর সেই দিন যে রেকর্ডটা শুনাইছিল সেটাও ভাবিকে রাগাই দিছিল। আসলে তারাই ভাবিকে অনেক খারাপ ভাবে কথা বলতেছিল বাবা মাকে নিয়ে। আর আজকে কি হয়েছে জানেন? আপনার মামি আর মামাতো বোন আমারে অনেকগুলো কাপড় দিয়ে বলতেছে এগুলো ধুইয়া দিতে। আসলে হেরা কোনো কামই করে না, সব কাম আমারে দিয়া করায়। আমি শুধু বলছি যে আমি আপনাকে কাপড় ধুইতে পারবো না। তখনই আপনার মামি আমার এমন জোরে পিঠে ঘুষি দিছে যে এখনো দম ছাড়তে পারতেছি না। সুমন তখন রাগান্বিত চোখে ওর মামির দিকে তাকালো। আসলে সুমন, তোমার হয়তো এসব কথা বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হওয়ারই কথা। মামির কথা আগে নাকি কাজের লোকের কথা আগে? কিন্তু চিন্তা করো না, এখন আমি তোমাকে 2টা ভিডিও দেখাবো। সেই ভিডিও 2টা দেখলে তুমি যা বুঝার বুঝতে পারবে। এরপর আমার ফোন থেকে বের করলাম সেই ভিডিওটা। আমি আগে থেকে কাট করে এডিট করে রেখেছিলাম, যেখানে ভিডিওতে আমাকে দেখাই যাচ্ছে না। ভিডিওটাতে ছিল খালাকে মামি শাশুড়ি ঘুষি মারছে, এবং দ্বিতীয় ভিডিওতে ছিল মা আর মেয়ে মিলে তাদের মেকআপ দিয়ে মেকআপ করছে, মানে আমি মেরেছি ওইরকম মেকআপ। সুমন তখন ওর মামির দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলল, এইসব কি? আপনাদেরকে ভালো বুঝে এই বাড়িতে আশ্রয় দিয়েছি আর আপনারা এইসব করেছেন? আমার সংসার, আমার স্ত্রীর গায়ে হাত তুলেছি শুধুমাত্র আপনার এই মিথ্যে নাটকের জন্য। আমার সুন্দর সংসারটা আস্তে আস্তে জাহান্নামের পথে চলে যাচ্ছিল। আমি বুঝতেও পারিনি, সবসময় ভাবতাম আপনারা অসহায়, আপনাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমি আশ্রয় দিয়েছি, তাই আপনারা এখানে খুব ভালো মতো থাকবেন। কিন্তু এখন দেখছি সবকিছু মিথ্যে। আমার স্ত্রীর নামে আমার কাছে উল্টো পাল্টা কথা বলে ওর সাথে আমার যে দূরত্ব তৈরি করেছিলেন সেটার কি হবে? আসলে আপনাদের মতো মানুষদের কোনো বাড়িতে ঢুকতে দেওয়া উচিত না। বের হয়ে যান আপনার মেয়েকে নিয়ে আমার বাড়ি থেকে। আমি কাল রাতেই বুঝেছি আপনার মেয়ে কিরকম, কিভাবে পেট বের করে আমার সামনে এসেছিল। ভেবেছে আমার সাথে নোংরা কিছু একটা করবে। কিন্তু শুনে রাখুন, আমি শুধু চৈতিকেই ভালোবাসি। চৈতি আমার স্ত্রী,
ওকে নিয়ে সারা জীবন থাকবো। এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যান, আর কখনো যাতে আপনাদের মুখ না দেখি। আর হ্যাঁ, আপনার এই কুকীর্তির কথা আপনার বড় মেয়ে এবং জামাইকেও জানাচ্ছি আমি। আমার মামি শাশুড়ি তখন সুমনের পায়ে ধরে কাঁদতে শুরু করলো আর বলল, বাবা তোমার পায়ে ধরি, আমাদের এসব কথা তুমি আমার বড় মেয়েকে জানায়ও না, ওর সংসারে অশান্তি হবে, আমি চাই না ওর সংসারে কোনো অশান্তি হোক। সুমন এবার বলল, আপনার মেয়ের সংসারে অশান্তি না হোক এটাই আপনি চান, কিন্তু আরেকজনের সংসারে এসে যে অশান্তি বাঁধিয়েছেন, তাও আবার যে আপনাকে এবং আপনার মেয়েকে আশ্রয় দিয়েছে তাকে, এটা কি ঠিক করেছেন আপনি? আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে মাফ করে দে, এইবারের মতো মাফ করে দে, আর কখনো এরকমটা করব না। আমি তখন বললাম, দেখো সুমন, তুমি যদি এখন তাদের কথায় তাদেরকে আরেকটা সুযোগ দাও, এতে আমি কিন্তু এই বাড়িতে আর থাকছি না, আমি এক্ষুনি আমার বাবার বাড়িতে চলে যাব। আর হ্যাঁ, তোমাকে তালাক দিয়ে দিব, তুমি তখন এদের নিয়েই থেকো, আমি চাই না এরা আমার সংসারে আর এক মুহূর্ত থাকুক। সুমন তখন বলল, চৈতির কথাই আমার কথা, আপনার এই বাড়ি থেকে বের হয়ে যান, আমি আর কোনো অশান্তি চাই না আমার সংসারে। এরপর তারা বাড়ি থেকে বের হতে বাধ্য হলো। বাড়ির গেট পর্যন্ত আমি আর খালা তাদেরকে এগিয়ে দিয়ে এসেছিলাম। আমি তখন বললাম, ইস, আপনার জন্য খুব খারাপ লাগছে, কত কষ্ট করে কি সুন্দর করে মেকআপ করেছিলেন আমার স্বামীর কাছে আমাকে খারাপ বানানোর জন্য, কিন্তু কি হলো এতে? উল্টো নিজেরাই ঝাঁটা খেয়ে বাড়ি থেকে বের হলেন। আপনাকে বলেছিলাম সম্মান থাকতে থাকতে চলে যান, কিন্তু আমার কথা শুনেননি। এখন দেখলেন তো কিভাবে ঝাঁটা খেয়ে বিদায় হতে হলো। ইস, কি লজ্জাজনক। সুমন কতই না ভালো জানতো, আসল রূপটা বেরিয়ে আসলো। আমার মামি শাশুড়ি তখন আমাকে হুমকি দিয়ে বলল, এত খুশি হোস না, পরে কাঁদতে হবে। আমিও তখন বললাম, কাঁদতে হবে আমাকে? এটা একটা হাস্যকর কথা বললেন, কাঁদতে হবে আপনাকে, আমাকে না। এরপর মুখের উপর দরজা লাগিয়ে দিলাম। যাই হোক, বাড়িতে চলে আসলাম, কি যে শান্তি লাগছে। খালাকে বললাম, খালা আজ আর কোনো কাজ করতে হবে না, সুন্দর করে তৈরি হয়ে নিন, আমি একটু সেজে গুজে নিচ্ছি, আজ আমরা সারাদিন ঘুরবো, বাহিরে খাওয়া দাওয়া করবো। এরপর সুমন, আমি আর খালা মিলে আমরা খুব আনন্দ করলাম, মজা করলাম, এবং রাতের বেলা একটা রেস্টুরেন্টে সবাই মিলে খাবার খেলাম। আসলে মানুষ বলে না, আপন থেকে পর ভালো, আমার এই খালাটিও একদম ওই রকমই, তার আপন বলতে কেউ নেই, অথচ সে আমার বিপদে পাশে ছিল। আর যাই হোক, খালাকে কখনোই আমার থেকে দূরে সরাবো না, সে সবসময় আমার বাড়িতেই থাকবে। পরদিন সকালবেলা কিভাবে যেন তার ছেলে খালার নাম্বার পায় এবং খালাকে ফোন করে। খালা তখন একটা বাটন ফোন চালাতো, ফোন ধরতেই সে বুঝতে পারলো না এটা কে। যখনই তার ছেলে বলল, মা তুমি কেমন আছো, খালা তখন বুঝতে পারলো তার ছেলে ফোন করেছে এত বছর পর। খালা তখন দু চোখের অশ্রু ছেড়ে দিল। আমি দৌড়ে গেলাম খালার কাছে। খালা তখন কাঁদতে কাঁদতে বলল, বাবা তুই কেমন আছিস? আমার কথা তোর এখন মনে পড়েছে? তোর কথা কত মনে করেছি। খালার ছেলে তখন কাঁদতে শুরু করলো এবং বলল, আমি বাংলাদেশে ফিরে আসছি, আমি যে মেয়েটাকে ভালোবেসে বিয়ে করেছিলাম ও আমাকে ধোকা দিয়েছে, অন্য একটা ছেলের সাথে পালিয়েছে, তাই আমি আর এই দেশে থাকবো না, আমি বাংলাদেশে চলে আসছি, তোমার কাছে থাকবো, তোমার পছন্দ মতো মেয়েকে বিয়ে করে তোমাকে সাথে করে থাকবো। খালা তখন খুশিতে কাঁদছে তার ছেলের মুখে এত বছর পর এই কথাগুলো শুনে। আমি তখন খালাকে জড়িয়ে ধরে কেঁদে বললাম, খালা আমি চাই তুমি সুখে থাকো, কিন্তু আমাকে ভুলে যেও না, মাঝে মাঝে আমার সাথে দেখা করতে এসো। তো যাই হোক, এরপর খালা বেশ খুশি খুশি থাকতেন। আমি আর খালা মিলে তার ছেলের জন্য অনেক মেয়ে খুঁজেছি, অবশেষে খালার মনের মতো একটা মেয়েকেও পেয়েছি। মেয়েটা খুব লক্ষ্মী ভদ্র। এরই মধ্যে তার ছেলেও চলে আসে। তার ছেলে এসে গ্রামে একটা জমি কিনে, আমিও তাতে অনেকটাই সাহায্য করেছিলাম, বড় একটা ঘর তুলে মায়ের নামে। সেই ঘরেই খালার পছন্দের মেয়ের সাথে তার ছেলের বিয়ে হয়। মেয়েটা খালাকে অনেক মেনে চলতো, খালাও তখন সেই মেয়েকে অনেক আদর করতো, মাঝে মাঝে আমার সাথে ফোনে কথা বলতো, আমিও তাকে গিয়ে দেখে আসতাম। আর এরই মধ্যে সুমনের সাথে আমার ভালো সময় কাটছে। অফিস থেকে আসার সময় আমার জন্য একটা বা দুইটা গোলাপ কিনে নিয়ে আসে। একদিন সকালবেলা প্রচন্ড বমি শুরু হয়ে গেল আমার। বমি করতে করতে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি আমি, মনের অজান্তেই বারবার মন ডাকছে, আচ্ছা কোনো সুখবর আসছে না। আমি আর সময় নষ্ট করলাম না, তাড়াতাড়ি একটা কিট কিনে আনি এবং টেস্ট করে যা দেখলাম তা দেখে রীতিমতো অবাক। খুশিতে আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আমি মা হতে চলেছি। রাতে সুমন আসলো, পুরো ঘর আমি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি। আমি সুমনকে জানালাম আমি মা হতে চলেছি। সুমন যেন বিশ্বাসই করতে পারলো না, আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার নিশ্চিত করলেন আমি সত্যি সত্যি প্রেগনেন্ট। খালাকে যখন ফোন করে বললাম, খালা তো খুশিতে কান্নাই করে দিয়েছিল। তিনি আমার কাছে চলে এলেন আমার দেখাশোনা করার জন্য এবং
এবং তার ছেলে আর ছেলের বউ সে বাড়িতে ছিল। বৃদ্ধ বয়সেও তিনি আমার খুব খেয়াল রেখেছিলেন। আস্তে আস্তে আমার পেট অনেকটাই বড় হয়ে যাচ্ছে। যখন আল্ট্রাসাউন্ডে ধরা পড়লো আমার পেটে যমজ বাচ্চা আছে, আমি যে কি খুশি হয়েছিলাম তা বলে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ এখন আমার একটা ছেলে আর মেয়ে আছে, তারা যমজ, দেখতে একদম সুমনের মতোই হয়েছে। এই তো আমি, আমার স্বামী এবং বাচ্চাদেরকে নিয়ে আমাদের সুখের সংসার কেটে যাচ্ছে। আমার সংসার, আমার একান্তই নিজের সংসার। এই সংসারে থাকবে শুধু আমার পরিবার, আর কেউ না। এবং এখানেই আমার সংসার গল্পটি শেষ। সো তোমরা যারা যারা এই গল্পটি প্রথম থেকে দেখেছো, তোমাদের কি গল্পটি একটু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দাও। আর হ্যাঁ, এই গল্পটা থেকে তোমরা সতর্ক হয়ে যাও। এইসব উড়ে এসে জুড়ে বসা আত্মীয়দের কখনোই নিজের সংসারে ঢুকাবে না। একবার তারা ঢুকতে পারলে আর বের হওয়ার নামই নিবে না। তাই নিজের সংসার নিজের হাতেই রাখো। সো যারা যারা এই গল্পটি টিকটক এবং ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আইডিটা ফলো করে রাখবেন। অন্যথায় ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এইরকম গল্পগুলো আমার কাছেই পাবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো গল্পে। আল্লাহ হাফিজ।